গল্পের আসবাই অগ্নিলা চ্যানেলে আজ পড়ে শোনাব নবনীতা দেবসেনের লেখা একটা দুপুর। আজ রয়েছে এ প্রথম পর্ব। স্নান করে বেরিয়ে সবে চুলটা আঁচড়াচ্ছি, ফোন বাজলো। সকাল থেকে এই ফোনের জ্বালায় অস্থির। কি কুক্ষণে যে ফোনটা সেরে উঠেছিল 2 মাস মরে থাকার পরে। নিজেদের যখন দরকার হয় তখন ফোন নেই, অন্যের যখন আমাদের দরকার তখন ফোন জি হুজুর বলে হাজির। না ধরেও উপায় নেই, একটা গোয়ার বাচ্চার মতো চেঁচিয়ে যাচ্ছে ফোনটা। নির্ঘাত তানিয়ার কোনো বন্ধু। বৌদি, হঠাৎ দুপুরবেলায়? বৌদি তো জানে আমি এখন থাকি না। কিরে বৌদি, কি ব্যাপার হঠাৎ দুপুরে? আছিস তাহলে বাড়িতে? কলেজে যাসনি? অফ ডে, বিকেলে যাব, মিটিং আছে। কেন? খাওয়া হয়েছে তোর? এবার বসবো। কেন বলো তো? তাহলে খেয়ে নে। বাহ, এই কথা বলতে ফোন করেছিলে? তোর দাদা এক্ষুনি ফোন করেছিল, তোকে জানাতে বললে কাকামণি আজ বেলা 12টার সময়ে ও গাড়িটা আমাদের পাঠিয়ে দিচ্ছে। তুই কি যাবি? কিরে, কি করবি? 1টা বাজে। কি হয়েছিল? হার্ট না সেরিব্রাল? অত বলেনি, তাড়াতাড়ি ছেড়ে দিল। ও চলে গেছে, ওখান থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছে। তুই তাড়াতাড়ি খেয়ে নে। প্রদোষ কি এখনো ব্যাঙ্গালোরে? পরশু আসবে। তুই খেয়েছিস? আমিও খেতে বসছিলুম। আধ ঘন্টা ধরে নে। সেই শোভাবাজার থেকে তো রওনা হয়েছে, আমি আধ ঘন্টার মধ্যে আসছি। কি আশ্চর্য, পরশু দিনও তানিয়া ফোন করেছিল, বলেছেন তুমি করিশ্মা কাপুর, আমি শারিক খান। জ্ঞান তো টনটনি ছিল, বাজার করছিলেন। কে কে যাচ্ছি আমরা? ভবানীপুর থেকে পিসিমাকে তুলে নিতে হবে, আর টুসিকে যে নিয়ে যাব তার বাচ্চাই ঘুমোচ্ছে না। তানিয়া কি কলেজে গেছে? আবার ওদের টানা কেন? মৃত্যুর বাড়িতে টুসিকে নেবার কি দরকার? ওরা না গেলে কেউ কিছু মনে করবে না, তাও যদি যাতায়াত থাকতো সে অন্য কথা ছিল। কখনো গেছি কি শোভাবাজারে? তা বটে, আমি ভাবছিলুম খোকা শহরে নেই। না থাক, বর্দা যাচ্ছে, তুই যাচ্ছিস, আবার কি? ও থাক বাড়িতে, বাচ্চার কাছে। সারা সপ্তাহ বাইরে বাইরে থাকে। হ্যাঁ, ওর খুব একটা যেতে ইচ্ছেও আছে বলে মনে হলো না। তাতে অবাক হবার কিছু আছে কি? ও বাড়িতে ও কাকে চেনে? কাকামণি কিন্তু ওকে খুব আদর করতেন। কাকামণি সবাইকেই আদর করতেন, কিন্তু তিনি তো এখন নেই। যা খেয়ে নে, আমিও যাই। মুশকিল, আবার হুড়মুড়িয়ে ফিরতে হবে, মিটিং আছে বিকেলে। ওহ, তুই আর তোর দাদা খালি মিটিং আর মিটিং। কি করব, আমাদের খেটে খেতে হয়। আহা, না খাটলে তো প্রদোষ খেতে দিত না। বৌদি টুসিকে কেন টানছিল জানি না। ওরা তো আসল কাকামণিকে দেখেইনি। কাকামণিকে খুব একটা মানুষ বলে গ্রাহ্য করত কি? বুড়ো হাবড়া খ্যাপাটে এক দাদা শ্বশুর। আমাদের কাকামণিকে ও চেনে না, ওর কী বা দোষ? খেতে বসেছি বটে, হাত চলছে না। বড় পিসিমা বসে রইলেন অচেতন জড়পিণ্ড হয়ে। কাকামণি চলে গেলেন হাসি ঠাট্টা ইয়ার্কিতে জীবন্ত অবস্থায়। এ প্রকৃতির কেমন হিসেব! জ্যাঠামণিও আছেন। জ্যাঠামণির 91 হয়ে গেছে বটে, কিন্তু ফিট আছেন। কিন্তু তাকে খবরটা দেবে কে? কাকামণি যখন নার্সিংহোমে ছিলেন জ্যাঠামণি রেগুলারলি দেখতে পেতেন, লিফটে চড়ে উঠতে পারতেন। এখনও জ্বর হয়েছে, এক্ষুনি খবরটা না দেওয়াই ভালো। বড় পিসিমা তো কথা বলতেও পারেন না, কথা বুঝতেও পারেন না। অদ্ভুত, আমার বাপের বাড়িতে সবাই দীর্ঘায়ু, আর মামার বাড়িতে ঠিক তার উল্টো। বাবা যখন 80-এ পা দিয়ে মারা গেলেন, সারাটা পরিবারে অকাল মৃত্যুর শোক উতলে উঠল। আর মা যে 60 পেরিয়ে 61তে চলে গেলেন, এটা তার পক্ষে একটা বিশেষ পারিবারিক অ্যাচিভমেন্ট বলে গণ্য হলো আমার মামা বাড়িতে। এর আগে কেউ 60-এ পৌঁছয়নি। কাকামণির সঙ্গে মার খুব বন্ধুত্ব ছিল, দুজনেরই সাহিত্যপ্রীতি ছিল প্রবল। বইপত্রে যেমন দেওর বৌদির আদর্শ স্নেহের সম্পর্ক পড়া যায়,
মায়ের সঙ্গে কাকামণির ঠিক তেমনই একটা সম্পর্ক ছিল। মার মৃত্যুর পর কাকামণি ছোটদেরই বেশি বন্ধু হয়ে গেছেন। এই তানিয়া, খোকা, মন্দিরা, টুসি, ওদের বাচ্চারা। আমাদের ছোটবেলায় কাকামণি আমাদেরও বন্ধু ছিলেন, কিন্তু আমরা তো আজ ছোট নেই। কাকামণি এখনও ছোট থাকতে পেরেছিলেন। কাকামণি চলে গেলে এখন ভাই বোনদের মধ্যে রইলেন জ্যাঠামণি, ছোট পিসিমা, বড় পিসিমা। বড় পিসিমাকে আর কেউ দেখতে যায় না। জ্যাঠামণি, কাকামণিরা ছাড়া কাউকে চিনতে পারেন না। গুটিয়ে কেমন ছোট্ট মতন হয়ে গিয়েছেন। মাটিতে বিছানা করে ওয়েল ক্লথে শুয়ে রেখেছে নাতবউরা। বেশিরভাগ সময় চোখ বুজে থাকেন। একমাত্র সন্তান ছেলে, তার মৃত্যুর পরেও তিনি বেঁচে থেকে যে মহৎ অপরাধ করেছেন তার দণ্ড তাকে পেতেই হবে। ছেলেও নেই, বউ নেই, আছে 2 নাতি, নাতবউ, 1 নাতনি। বাড়ির প্রমোটারকে বিক্রি করা সব ঠিক, কিন্তু বড় পিসিমা না মারা গেলে সেটা হচ্ছে না। কেননা বাড়ি এখনও তার নামে। বিশ্রী একটা জগা খিচুড়ি অবস্থা হয়ে রয়েছে ব্যাপারটা। ওকে অন্য কোথাও ট্রান্সফার করলেও আইনত বাড়ি বেচা যাবে না। তাছাড়া ওরা 2 ভাই 1 বোন পাহারা দিতে বেঁচে আছেন। যত বুড়োই হোক, সকলের জ্ঞান বুদ্ধি টনটনে। ফলে নাতবউরা বড় পিসিমাকে খুব একটা যত্ন আর করে না। 94 হয়ে গেছে, আরও কতদিন চাই? জ্যাঠামণি একা থাকেন। দিদি ভাই জামাইবাবু ম্যানচেস্টারে সেটেলড। সেও 30 বছর হয়ে গেল। প্রত্যেক বছরে আসেন, ছেলে মেয়েদের পাঠান ছুটি ছাটায়। জেঠিমার মৃত্যুর পর নিয়েও গিয়েছিলেন জ্যাঠামণিকে ম্যানচেস্টারে রেখে দেবার জন্য। জ্যাঠামণি পালিয়ে এসেছেন। ম্যানচেস্টারে তার পছন্দ হয়নি। এখানে তার লেকের বন্ধুরা আছেন, তার ভাই বোনেরা আছেন, আমরা সবাই আছি। কলকাতা শহর আছে, স্টেটসম্যান আনন্দবাজার আছে, জ্যাঠামণি দিব্যি আছেন রঘুর কেয়ারে। ছোট্ট পিসিমা সংসারী মানুষ। ভাই বোনদের মধ্যে সবচেয়ে ছোট হলেও 85 পার হয়ে গেছেন। শক্তপোক্ত স্বাধীন চেতা। ভবানীপুরে তার ছেলে বউ নিয়ে থাকেন। নাতনির বিয়ে হয়ে গেছে, নাতি পড়ছে খড়গপুরে। ছেলে বউ চাকরি করে, 2 মেয়ে শ্বশুর বাড়িতে, ছোট ছেলে দুর্গাপুরে। ছোট পিসিমার ফুলবাড়ি, গয়নাবাড়ি, আচার, আমসত্ত্ব, হরেক রকমের মিষ্টি আমাদের পরিবারে বিখ্যাত, এবং তার কটকটে কথাও। কাকামণি থাকতেন যদিও দূরে, শোভাবাজারে। নিয়মিত কিন্তু দেখা হতো তার সঙ্গে আমাদের। বাবা জ্যাঠামণি একই বাড়িতে আলাদা তলা নিয়ে বাস করেছেন। ঠাকুমাও থাকতেন আমাদের সঙ্গে। বাবার মৃত্যুর পর দাদা বৌদি সব ও বাড়িতেই আছে। জ্যাঠামণি নিচের তলায় একা থাকেন, আলাদা সংসার, কিন্তু বৌদি যথেষ্ট দেখাশোনা করে। জ্যাঠামণি পুরনো লোক, রঘু আছে প্রায় 40 বছর হলো। সেই জ্যাঠামণির প্রধান গার্জিয়ান। রঘুর সঙ্গে কথা বলে কাকামণির মৃত্যু সংবাদ জানানোর ব্যবস্থা করতে হবে। 87 বছর বয়সেও কাকামণি ট্রামে চড়ে বালিগঞ্জে চলে আসতেন। বকুনি দিলে বলতেন, ট্যাক্সি ভাড়াটা বাঁচিয়ে তো ফুচকাটা খাই রে, তোদের কাকে কি বুড়ো ফুচকা খেতে পকেট মানি দেবে? কাকামণির এক্ষুনি স্বর্গে যাবার সময় হয়নি। জ্যাঠামণি বাবার মৃত্যু দেখেছেন, মার মৃত্যু, জ্যাঠাই মার মৃত্যু। সবকটি মৃত্যুই তাকে যথেষ্ট ধাক্কা দিয়েছে। এখন সবচেয়ে ছোট ভাই, যাকে জ্যাঠামণি দৃঢ় ধারণা জ্যাঠামণি না দেখাশোনা করলে তার জীবনটা যথাযথ খাতে বইবে না, সে কাকামণিও চলে গেলেন। কে দেবে খবরটা জ্যাঠামণিকে? দাদা আসুক, নাকি ছোট পিসিমার মুখে? নিচে হর্ন বাজল, বৌদি এসে গিয়েছে। এই তো, এই গেট। কি বৌদি, তুই যাবি না আমি যাব? কে নামবে? দুজনেই নামি চল। প্রথম খবর শুনে পিসিমার কি রিয়াকশন হয় কে জানে। পিঠোপিঠি ভাই বোন তো, বয়স তো পিসিমারও কম হলো না। দিব্যি ফিট আছেন, কিন্তু নিজের নিরামিষে হেসেলের রান্নাটা নিজে হাতে এখনও করছেন। পুজোর বাসন কোসন ধোয়া, মালা গাঁথা। যতই ফিট থাকুন, এ হচ্ছে সহোদর ভাইয়ের মৃত্যু সংবাদ। আমি বাবা একা ফেস করতে পারবো না। শেষে হঠাৎ ফেন্টেন্ট হয়ে পড়লে বাড়িতে তো কেউ থাকে না দুপুরবেলা। দরজা খুলবে কে?
দেখি কে খোলে। কাজের মেয়েটা তো আছে। স্বপ্না দরজা খুলেই অবাক। আরে আরে, মিনি পিসিমা, রুবি মাইমা, হঠাৎ দুপুরবেলা এসে গেলেন যে। আসুন, ভেতরে আসুন। পিসিমা কি শুয়ে পড়েছেন? না, ঠাকুমা গপ্প করছে। বোম্বে থেকে জামাইবাবু এসেছেন না, আজকে দিনটা থেকে কালকেই ফের বম্বে চলে যাবে। পিসিমার গলা বেজে উঠল ভেতর থেকে। কে রে স্বপ্না, কে এলো এই দুপুরবেলা ঘন্টি বাজিয়ে? এই যে মিনি পিসিমা আর রুবি মাইমা। হঠাৎ? মিনি, তোর কলেজ নেই? ঠিক দুপুরবেলায় ননদ ভাজে ঘুরতে বেরিয়েছিস? এই তো একটু বেরোতে হলো। কি গো মনীন্দ্রবাবু, ঠাকুরমার কাছে বসে জামাই আদর খাওয়া হচ্ছে? কবে এলে? আজই। একটা বোর্ড মিটিং ছিল, কালকে ফিরে যাব। ভালো হলো আপনাদের সঙ্গে দেখা হয়ে গেল। বস বস, কি খাবি বল মিনি? চা করতে বলে, নাকি একটু লেবুর শরবত করে দেবে? না গো ছোট পিসি, আজ থাক, আজ একটু তাড়া আছে। একটা খারাপ খবর আছে। কি খারাপ খবর? দিদি বুঝি? কখন? না, আমরা বসছি, তুমি বরং কাপড়টা বদলে নাও, আমাদের সঙ্গে যাবে। দিদি নয়? তবে? তবে কি বর্দা হঠাৎ? কাকামণি। ছোটদা? কে খবর দিলে? দাদাই অফিস থেকে ফোন করেছে। কবে? কখন? হঠাৎ? এই তো ফিরল সেদিন নার্সিং হোম থেকে। বেশ তো সেরে উঠেছিল ভেবেছিল। কখন হলো? আজই? আজ বেলা 12টার সময়। কি হয়েছিল ছোট ঠাকুরদার? মামিমা? হবে আবার কি, বয়স হয়েছিল। হঠাৎ মুখ ঝামটা দিয়ে ওঠেন ছোট পিসিমা। যেমন আমাদের প্রত্যেকেরই হচ্ছে, যাবার সময় হয়েছিল, চলে গেছে। আমার তো মরণ নেই, সবাইকে জমের বাড়ি পাঠিয়ে তবে আমি যাব। সেটাই তো ঠিক, তুমি তো সবচেয়ে ছোট। না, ওঠো, কাপড়টা বদলে নাও, দেরি হয়ে যাচ্ছে। তারপর মনীন্দ্র, টুরির এখন শরীর কেমন? নতুন বাড়িটা ভালো জায়গায় হয়েছে? বম্বেতে তো ফ্ল্যাট পাওয়াই দুষ্কর। চমৎকার, অতি চমৎকার। কোম্পানির ফ্ল্যাট তো, সেই 20 তলার উপরে, একেবারে সমুদ্রের সামনেই, দারুণ ভিউ। না মনীন্দ্র? টুরি যে আমাকে সব লিখেছে, অনেক করে লিখেছে একবার ঘুরে আসতে ওর কাছে। দ্বারকাতে নিয়ে যাবারও লোভ দেখিয়েছে। পাগলি, বোঝে না ঠাকুরমার বয়স 85, এখন আর যাবার দিন নেই। এই তো ছোটদা যে নার্সিংহোম থেকে ফিরবে, উঠে দাঁড়িয়ে আবার হেঁটে চলে বেড়াবে, আমি সত্যিই ভাবিনি। এই বয়সে একবার ঘা লাগলে আর ওঠে না। ঠাকুমা, আপনাদের সঙ্গে কি আমিও আসব? তুমি কি করতে যাবে? এই মাত্র 3 ঘন্টা ধরে মিটিং করে ক্লান্ত হয়ে ফিরেছ, এখন একটু বিশ্রাম করো। তোমার তো এখানে থাকার কথাই নয়। আমরা যাই, তুমি স্বপ্নাকে বলো যদি কিছু দরকার হয়। আমার তো এখন আর ফেরবার ঠিক নেই। তবে তোমার শ্বশুর শাশুড়ি এসে পড়বে আপিস থেকে আর কিছুক্ষণ বাদেই। আমি কাপড়টা বদলে আসি, তোরা একটু বস মিনি। বাপ্পা, ছোট পিসি কি স্ট্রেংথ রে! বয়স হলে অমন হয়, অনেক মৃত্যু দেখে দেখে শখগুলো সব সয়ে যায়। একবার ওই 80-90 বছর পার হয়ে গেলে না, তখন বোধ হয় জীবন মরণ সব ঘেটে একাকার হয়ে চচ্চড়ি পাকিয়ে যায়। মনে হয় না সুখ দুঃখর বোধটা খুব জোরালো থাকে। সব অনুভূতি বোধ হয় ভোতা হয়ে যেতে থাকে বয়সের সঙ্গে সঙ্গে। সেলফ পিটেচার ছাড়া। হ্যাঁ, ঠাকুমা সত্যিই বেশ সহজভাবে নিতে পারলেন কিন্তু খবরটা। আমি প্রথমে কিন্তু একটু ঘাবড়ে গিয়েছিলাম। ছোট পিসি চিরকালই খুব প্র্যাকটিক্যাল আর ডাউন টু আর্থ লোক। কাকামণির উল্টো, কত সহজভাবে টুনির কথা, বোম্বের কথা বলছিলেন। হ্যাঁ, বাড়ির ভিউটিউ মনীন্দ্রের বদলে উনি তো জবাব দিয়ে দিলেন। এতে অবাক না হয়ে খুশি হওয়া উচিত আমাদের। লাইফ অ্যান্ড ডেথ তো দুই নিয়ে তো জীবন। আমাদের যতটা আপসেট হই, বয়স হলে লোকে ততটা আপসেট হয় না। অনেক মৃত্যু দেখে দেখে। যতই মৃত্যু দেখুক, ইটার্নাল সেপারেশনে কি করে অভ্যস্ত হয়ে যেতে পারে মানুষ?
জীবনের মতো চলে গেল একজন, আর দেখা হবে না। সহোদর দাদার জন্য একটুও শোক নেই? অমন ম্যাটার অফ ফ্যাক্ট কে বললেই শোক নেই, হয়তো শোকের প্রকাশ নেই। এও হতে পারে যে ঠাকুমা এখনও ঠিকমতো টের পাননি ব্যাপারটার ইন্টেন্সিটি। বয়সের সঙ্গে সঙ্গে তো স্নায়ুটায়ুগুলোর অত তীব্রতা থাকে না, একটু ভোঁতা হয়ে যায়। তারপর টের পেলে ভেঙে পড়বেন হয়তো। না বাবা, ভেঙে টেঙে না পড়াই ভালো, ও আমি সামলাতে পারি না। ওখানে গিয়ে যখন দেখবেন সবাই মিলে কান্নাকাটি করছে। শোকের বাড়িতে কেউ কাউকে সামলায় না, ঠিক সবাই আপনা আপনি সামলে যায়। আমাদের দেরি হয়ে যাচ্ছে না? 2টো বেজে গেছে বোধ হয়। উত্তর কলকাতায় বেশি আসা হয় না। এ পথগুলো তেমন চেনা নয়, অচেনাও নয়। আমাদের বালিগঞ্জের পাড়া থেকে কত আলাদা, মনে হয় অন্য শহর। মা বলতেন কলকাতা উত্তর কলকাতাকে, আর দক্ষিণ কলকাতা ছিল বালিগঞ্জ, কালীঘাট, ভবানীপুর, আলিপুর, যাদবপুর কসবাকে কলকাতার বাইরে বলে মনে করা হতো তখন। রেল লাইনের ওপারে পাড়াগা। শ্যামবাজার একদম অন্য পাড়া। শোভাবাজারে কতদিন পরে আসছি, মনেও পড়ে না শেষ কবে এসেছিল মার সঙ্গে। পিসিমার সমানে কথা বলে যাচ্ছেন, কিছু কিছু শুনছি, কিছু শুনছি না। জানি বৌদি নিশ্চয়ই মন দিয়ে সব কিছু শুনছে। বৌদি রাস্তা দেখছে না, বৌদি কেবল মন্দির দেখছে। পথে যত মন্দির পড়বে, সে যত ক্ষুদ্রাতি ক্ষুদ্র হোক না কেন, বৌদির ট্রেন দৃষ্টি এড়াতে পারবে না। অখ্যাত কোনো গাছের গোড়ায় দেবতা ও বৌদির ভক্ত প্রাণের নজর কেড়ে নেবে নির্ঘাত। ঠিক হাত দুটো জোড়া হবে, কপালে উঠবে, চোখ বুজে যাবে, ঠোঁট বিড়বিড় করে ইষ্ট মন্ত্র জপ করবে। পথে ঘাটে বৌদি যে কোত্থেকে এত মন্দির পায় তাও জানি না। কাকামণি খুব খ্যাপাতেন। পাতাল রেলের স্টেশন দেখলেই বলতেন, বৌমা, ওই যে গভর্নমেন্টের নতুন মন্দির, দাও একটা পেন্নাম ঠুকে। আর পথে কোনো ব্যাংক পড়লে রক্ষে নেই, নিজেই নমস্কার করবেন আর বলবেন, অ বৌমা, এই দেখো লক্ষ্মী ঠাকুরনের আসল মন্দির চলে গেল, লক্ষ্মীর ঝাঁপি তো এইখানে। একবার কোনখানে সুলভ শৌচালয় প্রস্তুত করে মিউনিসিপ্যালিটি সেখানে সগৌরবে একটা সাইনবোর্ড টাঙিয়েছে। কাকামণি সেটাকে দেখতে পেয়ে মহা উৎসাহিত। এই হচ্ছে রিলিজিয়ন অব ম্যান। বৌমার মতন আমিও এবারে আসতে যেতে পেন্নাম ঠুকব এই পৌরসভার মন্দিরে। কাকামণির নামে অনেক গল্প চালু আছে। তার একটা হলো, ছোটবেলায় কোনো অচেনা লোকের শবযাত্রার সঙ্গে রাস্তায় ছুঁড়ে দেওয়া খই পয়সার কুড়ো করতে কাকামণি নাকি ভিখিরিদের সঙ্গে সঙ্গে শ্মশান পর্যন্ত পৌঁছে গেছিলেন। তারপর কান্না। শ্মশান ঘাট থেকে কেমন করে বাড়ি ফিরতে হয় জানেন না। শেষকালে সেই ভিখিরিরাই নাকি তাকে রিকশায় চড়িয়ে বাড়ি পৌঁছে দিয়েছিল। ওই কুড়োনো পয়সা থেকেই ভাড়া দিয়ে বাড়ি ফিরিয়ে প্রচণ্ড বকুনি খেয়েছিলেন, আর ভাই বোনরা অনেকদিন ধরে খেপিয়েছিল। সে গল্প আমরা অনেক শুনেছি। এবার আর বাড়ি ফেরার রাস্তা খুঁজতে হবে না কাকামণিকে, পৌঁছানোটাই ফাইনাল। মানুষের সঙ্গে মানুষের প্রত্যেকটা সম্পর্কই দিনে দিনে বদলায়। চন্দ্রকলার মতো ভালোবাসাও কমে বাড়ে, কমে বাড়ে অনুভবের ক্ষমতা। এই যে আজ আমরা কাকামণির মৃত্যু সংবাদ হঠাৎ পেলুম, তাতে তো একজন মানুষেরও চোখে জল এলো না। তার মানে কি আমরা একজনও আর কাকামণিকে ভালোবাসতুম না? তা তো নয়। তাহলে কি টায়ার গ্ল্যান্ডগুলো শুকিয়ে গেছে? তাও তো নয়। চোখে জল তো প্রায়ই আসে। তাহলে কি আমাদের চোখে অন্যের জল আসবে না আর? জীবনে যত বড় শোকই আসুক, চোখ শুকনো থাকবে? তাও ঠিক নয়। বড় শোকে চোখ শুকনো থাকবে না, এটা নিশ্চয়ই তত বড় শোক নয়। পরিণত বয়সে জীবন বসান, এতে শখ পাবার কিছু নেই। তিনি যতই প্রিয়জন হোক না কেন, আর শখ না পেলে বয়স্ক চোখ বোধহয় জল ফেলে না। যদি না দুঃখটা হয় নিজের জন্য, নিজের প্রতি মমতায়, নিজের অপমানে, অভিমানে। আমার তো কথায় কথায় চোখে জল আসে, কথায় কথায় কেঁদে ভাসাই। আমার ওয়াটার ওয়ার্ক নিয়ে দাদা চিরকাল খেপে এসেছে, প্রদর্শ খ্যাপায়। সেই ছিচকাজুনি
আমার চোখেও তো এক ফোঁটা জল নেই। অথচ কাকামণিকে ভালোবাসি না তা নয়। আমাদের ছোটবেলায় যা কিছু আশ্চর্য, যা কিছু অপরূপ, যা কিছু রোমাঞ্চকর, সব কিছুর সঙ্গেই কাকামণি জড়িয়ে আছেন। লরেল, হার্ডি, টারজান, 3 কোনা ঠোঙাতে করে নকুল দানা। মা ভীষণ রাগ করতেন। যত পচা চিনে বাদামকে চিনির রসে ডুবিয়ে নাকি নকুলদানা তৈরি হয় এবং খেলেই কলেরা অবশ্যম্ভাবী। কিন্তু আমাদের কারোরই সেই নকুলদানা খেয়ে কখনো অসুখ করেনি। কাকামণি মানেই আনন্দ, কাকামণি মানেই হইচই, হাসি খুশি বেড়ানো, আড্ডা, পিকনিক, চিড়িয়াখানা। মিউজিয়ামে নিয়ে গিয়ে কাকামণি আমাদের প্রথম ডাইনোসরের কঙ্কাল দেখিয়েছিলেন, মিশরের মমি দেখিয়েছিলেন। কাকামণির সঙ্গেই মনুমেন্টের মাথায় চড়েছি আমরা। ময়দানে নিয়ে গিয়ে ফুচকা খেতে আমাদের কে শিখিয়েছিলেন? কাকামণি। তখন ভেতরে মিউজিয়ামে ঢুকতে দিত না বটে, কিন্তু এমনি ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাগানে গিয়ে আমরা চিনেবাদাম খেয়েছি কাকামণির সঙ্গে। কাকামণি ছিলেন আমাদের লিডার, আমাদের ছোটদের প্রাণের মানুষ। কোনোদিন তাকে আমাদের গুরুজন বলে মনে হতো না, গার্জেন বলে মনে হতো না, মনে হতো সমবয়সী বন্ধু। দেখতে বড়দের মতন হলেও কাকামণি আসলে বুঝি বড় হননি, আমাদের মতোই ছোট। মা বাবার আচরণে অনেকটা তেমনই ভাব ফুটে উঠত। মার ছোট ঠাকুরপো যে একটা ছোট ছেলেই, তাতে সন্দেহ ছিল না। মা চলে গেছেন অনেক দিন, বাবাও গেছেন 9 বছর। বড় পিসিমার জন্য ভাবি না, তিনি চেতনার অন্য এক পারে পৌঁছে গেছেন, শোক তাকে স্পর্শ করতে পারবে না। ছোট পিসি তো সামলেই গেলেন বলে বোধ হচ্ছে, বাকি কেবল জ্যাঠামণি। জ্যাঠামণির কাছে কাকামণি ছিলেন একটা পাগল ছাগল, যার গার্জেন জ্যাঠামণি নিজে। নার্সিংহোমে পর্যন্ত ছুটে ছুটে গেছেন এই 91 বছর বয়সে। ভাইয়ের কিছু লাগবে কিনা, জ্যাঠামণি এই শোকটা নিতে পারবেন কিনা বুঝতে পারছি না। জেঠিমা গেছেন, বাবা চলে গেছেন, মা গেছেন, এবার কাকামণি। সৃষ্টিকর্তার হিসেবের খাতা কার জন্য যে কি লেখা থাকে জানি না। কবে কিভাবে জ্যাঠামণিকে খবরটা দেব? দিতেই হবে, জানতে তো পারবেনই। প্রদোষ ব্যাঙ্গালোর থেকে পরশু ফিরবে, ওকে খবর দেবার দরকার নেই, এসে জানুক। ওর তো অসহ্য লাগেও না জামাই। কেবল তানিয়াটাকে একটা খবর দিলে হয়তো কলেজে ও ছোর দাদু অন্ত প্রাণ। কি জানিস, ছোট বৌদির সঙ্গে আমাদের ঠিক মতন চেনা জানাই হয়নি। আমার তো আগেই বিয়ে হয়ে গিয়েছিল। আমি সেই পদ্মাপাড়ে বরিশালে পড়েছিলাম। সে জমিদার বাড়ির কড়াকড়িতে আমার শেষ পর্যন্ত আশাই হলো না ছোড়দার বিয়েতে। আর ছোট বৌদি তো শ্বশুর ঘর করেনি, ছোড়দা শ্বশুর বাড়ি চলে গেল রায় বাহাদুরের ঘর জামাই হয়ে। অত বড় আইসিএস অফিসার, তখনকার দিনে বিলেত ফেরত। নেতাজি সুভাষচন্দ্র নাকি সেই পরীক্ষা পাশ করতে পারেননি। তার একমাত্র সন্তান, মাতৃহীন কন্যাকে তিনি শ্বশুরবাড়িতে পাঠাবেন না। কুলীন ঘরের মেয়ে, কিন্তু রং ময়লা বলে পাত্র জুটছিল না। রায়বাহাদুরের আবার পণ্ডিত পাত্র ছাড়া পছন্দ নয়। টাকার লোভে যারা আসতো তাদের দূর দূর করে তাড়িয়ে দিতেন। ছোড়দা ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো, পিআরএস বৃত্তি পেল। রায়বাহাদুর নিজেই সম্বন্ধ নিয়ে এলেন বাবার কাছে। বাবা তো সঙ্গে সঙ্গে রাজি, এত ভালো সম্বন্ধ। ছোড়দা সেই ঢুকে পড়ল লায়োলা কলেজে পড়তে। শ্বশুর অনেক বলেও তাকে বিলেত পাঠাতে পারলেন না। ছোড়দার একেবারে অ্যাম্বিশন ছিল না তো, প্রফেসরি করেই খুশি। টাকা কড়িরও দরকার ছিল না। শ্বশুরের অঢেল বিষয় সম্পত্তি, হলে কি হবে, মার কালো বউ পছন্দ হলো না। ছোড়দা সাহেবের মতো ফুটফুটে ফর্সা, বৌদির রং কালো। বড়লোকের একমাত্র সন্তান, বউ খুব দেমাকি। সেই অষ্টমঙ্গলায় ফিরে গিয়ে আর শ্বশুরবাড়ি আসেনি, মাও তাকে আনেননি। ছোড়দা একাই আসতো যেত। ছোট বৌদির খুব তীক্ষ্ণ ব্যক্তিত্ব আর প্রখর বিষয় বুদ্ধি ছিল, ঠিক ছোড়দার উল্টো। ছোড়দা ভালো মানুষ, নরম সরম, সরল, ভীতু টাইপের। ছোটবেলায় তো আমরা সবাই ছোড়দাকে খ্যাপাতাম। ছোট বৌদির বরটিকে হাতের মুঠোয় রাখতে কষ্ট করতে হয়নি। সুন্দরী না হলে কি হবে, দজ্জাল ছিল যথেষ্ট। এই যে তুমি বললে বিশেষ চেনাশূন্য হয়নি তোমাদের, আবারই বলছো দজ্জাল।
ছোট কাকিমাকে আমি তো যা দেখেছি দু একবার, খুব ভালো মনে নেই, কিন্তু দেখতে তো বেশ সুন্দরী মনে হয়েছিল। আমিও যে কবার দেখেছি পিসিমা, এই মেয়ে নেমন্তন্ন করতে গিয়েই দেখা। কই, কালো তো মনে হয়নি, বেশ কাটা কাটা নাক চোখ, আমাদের মতনই গায়ের রং। কিছু মনে করো না বৌমা, তোমার কালো না হলেও ফর্সাও নাও, তোমাদের বলে উজ্জ্বল শ্যামবর্ণ, ছোট বৌদিও তাই। তবে আমাদের সময়ে ওটাকে বলতো কালো, শ্যামবর্ণ উজ্জ্বলটা বলতো না। ভাই বোনদের মধ্যে যেমন আমি হলুম কালো। বলে ছোট পিসিমা তার হাতটা বাড়িয়ে দেন। পাতলা সাদা চামড়ার নিচে নীল নীল শিরা দেখা যায়। তুমি কালো, কি যে বলো! আমাদের সময়কার হিসেবে তোমরা বুঝবে না বাছা। দিদি অনেক বেশি ফর্সা ছিল, এই মজু বৌদির মতন। মিনি, তোমার মা ছিল ফর্সা, গোলাপ ফুলের মতন, দুধে আলতা রং। আমার অত দূরে বাঙ্গাল বাড়িতে বিয়ে হলো কেন? ওদের অত গোলাপি রঙের বাতিক ছিল না ঘটিদের মতো। আর ভাইদের মধ্যে ছোটদাই সবচেয়ে ফর্সা। ছোটদার কোনো কালে বুদ্ধিও পাকল না, মাথার চুলও পাকল না, রঙে মরচেও ধরল না। আমাদের সব রঙে শ্যাওলা পড়ে গেছে, ছোটদার তেমনই ঝকঝকে। ভাগ্যিস অমন শক্তপোক্ত বউ পেয়েছিল, তাই ছোটদা তরে গেল। নইলে ও যা সরল, ওর এই পৃথিবীতে টিকে থাকাই কঠিন হতো। কি করে বলতে পারলে? তুমি তো ছোট কাকিমাকে বিশেষ চেনোই না। আরে, দুখানা চোখ তো আছে, ৬০-৬৫ বছর ধরে ছোটদাকে তো দেখছি, চেনাশুনো তো এখনও নেই। হবে কি করে? যাতায়াত আছে, লৌকিকতা আছে। তোদের বাড়িতে কোনোদিন কাকিমাকে নিয়ে গেছে তোদের কাকামণি? যায়নি তো। ওই তো, ওই দেমাকের জন্যই তো। প্রচণ্ড দেমাকি। বিয়ের পর প্রথম শ্বশুরবাড়ি এসে দাঁড়ালো শ্বশুরের শ্রাদ্ধে, দ্বিতীয় আর শেষবার এসেছিল শাশুড়ির শ্রাদ্ধে। ব্যাস, আর কদাচ কখনো লৌকিকতা করেনি। বিয়ে অন্নপ্রাশন্ন পইতে শ্রাদ্ধ কোনো কিছুতেই আসে না সে। এ বাড়ি থেকে ও যথাযোগ্য আদর পায়নি, ৬৫ বছর ধরে কেবল সেই কথাই জানিয়ে আসছে। শাশুড়ি মরে গেল, কিন্তু শাশুড়ির ওপর রাগ এখনো গেল না। ছেলেপুলেদের কাউকে তাদের বাপের বংশের সঙ্গে সম্পর্ক রাখতে দেয়নি। ছোটদা একা একাই ছুটে ছুটে এসে সম্পর্ক রেখেছে, কিন্তু পেরেছে ছেলেপুলেগুলোকে বাপের বাড়ি চেনাতে? দজ্জাল নয়, কি বলিস? এইসব কথা এখন বরং থাক পিসিমা, আজ নিশ্চয়ই ছোট কাকিমাকে অন্যরকম দেখবেন। এক্ষুনি আমরা এসে পড়ব। বৌদির গলায় উদ্বেগ, যেন ছোট পিসিমার কথাগুলো সব ছোট কাকিমার কানে পৌঁছে যাচ্ছে বাতাসে ভেসে। কি আবার অন্যরকম দেখব? গিয়ে তো দাঁড়াবো সেই তারই বাপের ভিটেই, যতই ভেঙে চুরে পড়ুক। শুনেছি বাগানটা ঝোপ জঙ্গলে ছেয়ে গেছে, ফোয়ারাগুলো ভেঙে গেছে। মালির কোয়ার্টারের একটা রিফিউজি ফ্যামিলিকে দেখেছে, তারাই পাম্প খোলে, গেট খোলে, সাপ তাড়ায়, রেশন তোলে, দারোয়ানিও করে। ছোট বৌদির তো বিষয় বুদ্ধির অভাব নেই। নাট মন্দিরে নাকি নার্সারি স্কুল খুলেছে, পরে ইচ্ছে আছে পুরো একতলাটাকে স্কুল করে দেবে। 4 ছেলে 1 মেয়ে ছিল। এক ছেলে তো মারা গেছে অল্প বয়সে, আরেক ছেলে শুনতে পায় নিরুদ্দেশ। ছোট ছেলেটাকে আমেরিকায় থাকে, বড় ছেলে বউ আর মেয়ে জামাই ছোটদার সঙ্গে থাকে। কলকাতা শহরে বুকের ওপর খাস শোভাবাজারে অত বড় একখানা বাড়ি, বাগান শুদ্ধ ওটার কীরকম ভালো হবে বল দেখিনি? সব একা বৌদির নামে, মেয়ে বউ সব এই নার্সারি স্কুলেই পড়ায়। রোজগার কম করছে বাড়ি বসে, ভালো বুদ্ধি নয়। ছোটদার মাথায় জীবনে এত বুদ্ধি আসতো না। ছোট বৌদি খুব শেয়ানা মেয়ে মানুষ, ছোটদার অমন বইই দরকার ছিল। হঠাৎ আমার একটা দৃশ্য মনে পড়ল। যে ছেলেটা মারা গেছে ছোট পিসি, আমি তাকে দেখেছি। তার নাম ছিল বুলু। মার সঙ্গে ছোটবেলায় 2-1 বার এসেছি এ বাড়িতে। মার সঙ্গে ছোট কাকিমার বেশ ভাব ছিল। ভাবছিল? আর হাসাসনি মিনি, এতই যদি ভাবছিল 2 যায়, তবে তোর মায়ের শ্রাদ্ধে সে যায়নি কেন? কেন যায়নি রে তোর দাদার পৈতেতে?
তোর বাবার, মানে তার ভাসুরের শ্রাদ্ধে কি গিয়েছিল সে? তোর বিয়েতে গেছিল? জীবনে তোদের বাড়ির ধুলো মারালে না, বলে ভাবছিল। কত ভাবছিল জানা আছে। বাজে বকিসনি, থাম। কথাগুলো মিথ্যে নয়, সত্যি। ছোট কাকিমাকে কোনোদিন দেখিনি আমাদের বাড়িতে এক ঠাকুরমার শ্রাদ্ধের দিনে ছাড়া। ঠাকুরদার শ্রাদ্ধ আমার মনে নেই। ছোট কাকিমাকে দেখিনি বলেই বোধহয় আমাদের প্রত্যেকেরই মনে মনে তার প্রতি একটা কৌতূহল ছিল। রহস্যময়ী, অস্পষ্ট, গ্রেটা গার্বো ছিলেন তিনি আমাদের পরিবারে। প্রত্যেকের গভীর আগ্রহ ছিল তার বিষয়। কাকামণিকে এত চিনি, এত আপনার জন্য তিনি। অথচ কাকিমা কোনো সুদূর অজানার আড়ালে। খুড়তুতো ভাই বোনদেরও কি আমরা চিনতুম? অথচ আমার যত মামাতো মাস্তুতো ভাই বোনেরা, তারা সবাই কাকামণির ভক্ত ছিল। সবাই মিলে হই হট্টগোল করে পিকনিকে যেত। ওরাও খবর পেলে শ্মশানে ছুটে যাবে নিশ্চিত। মা কাকামণিকে এত ভালোবাসতেন বলেই হয়তো মার বাপের বাড়িতে সকলেই কাকামণির ভক্ত। অথচ আমার নিজের বাপের বাড়ির লোকদের আমি চিনি না। কার দোষে? কে দায়ী? বাহ বাহ, ওই এসে গেছে। কি বিশাল থামগুলো! এই অজগুলির মধ্যে যে এরকম প্রাসাদ থাকতে পারে, না দেখলে কল্পনা করা যায় না। থাম থাম, তুই না কলেজ পড়াস মিনি? মোটা মোটা থাম দেখে মুচ্ছ যাচ্ছেন মেয়ে। কেন? সেনেট হলের থাম দেখিসনি তোরা? দেখলে পোনার এক শেষ। কিন্তু কি আশ্চর্য, দেখো ছোট বেশি, এতদিন মোটে স্ট্রাইকই করেনি। যে খাস শোভাবাজারে আমাদেরই কাকার বাড়ি রয়েছে একখানা, ঠিক রাজার বাড়ির মতন। আজ যখন প্রথম খেয়াল হলো, তখন কাকামণি নেই। কি অদ্ভুত! কিছুই অদ্ভুত নয়। কাকার বাড়ি বলে মনে হয়নি, কেননা ওটা তোমার কাকার বাড়ি নয়। কাকার বাড়ি হলে ঠিকই কাকার বাড়ি বলে মনে হতো। ছোটদের ভেতরে ভেতরে টনটনে জ্ঞান থাকে, তোমারও ছিল। কাকার বাড়ি নয়? কেন নয়? বলি, কোনোদিন ওই বড় বড় থামওয়ালা দালানে বসে পাত পেরে ভাত খেয়েছ? রাত কাটিয়েছ কোনোদিন এ বাড়িতে? বাড়িটা কাকার ছিল না গো, কোনো কালেই ছিল না। এটা তোদের কাকির বাড়ি, কাকির বাপের বাড়ি। তোদের কাকাটির এ বাড়িতে কোনো জোরই খাটত না। তার যত জোর সব তোদের বাড়িতে। বুঝেছ প্রফেসর? ছোট পিসিমা, চাদরটা তবে গায়ে দিয়ে নিন, এবার নামতে হবে তো। ওসব কথা আজকে দিন আর মনে না করাই ভালো। বৌদি বেচারি যথারীতি ডিপ্লোম্যাটিক সার্ভিস দিতে শুরু করেছে। কিন্তু ছোট পিসিমা যাই বলুন রাগের কথা, সত্যি এটাই তো আমার ছোট কাকার বাড়ি। এই ৬৫ বছর ওর তো এটা ছাড়া আর কোনো বাড়ি ছিল না। এত বড় মোটা মোটা থামের সারি দেওয়া আধো অন্ধকার দরদালান, চক মেলানো শান বাঁধানো উঠোন, তার চারধারে কাঠের খড়খড়ি দেওয়া বারান্দার ভেতরে দোতলায় ঘরের সারি। লোহার গেটের থেকে সোজা সুরকি ঢালা রাস্তা চলে গেছে চওড়া শ্বেতপাথরের সিঁড়ি পর্যন্ত। সুরকি এখন বিশেষ নেই, ধুলো সর্বস্ব পথ। পথের দুধারে স্বাস্থ্যহীন সুপুরি গাছের সারি। রাস্তায় ইতস্তত পাকা সুপুরি ছড়িয়ে আছে কমলা রঙের নুড়ির মতন। বাগান বলে কিছুই নেই, ঝোপঝাড়, জঙ্গল, আগাছা। বোগেনভিলিয়া আর কলাবতীতেই যা ফুল। পথের মাঝখানে একটা গোল চৌবাচ্চা, তার দুপাশ দিয়ে ভাগ হয়ে গিয়ে পথটা আবার জুড়ে গিয়েছে সিঁড়ির সামনে। চৌবাচ্চাটায় একটা ফোয়ারা ছিল, মাঝখানে একটা শ্বেতপাথরের যুবতী শ্বেতপাথরে ঘড়া থেকে নতমস্তকে জল ঢালছে। পরিশ্রমে তার খোপা এবং নিবিবন্ধ দুই খসে পড়ছে, কিন্তু ঘড়া থেকে জল পড়ছে না, শুধু ভঙ্গিটুকুই আছে। শুকনো চৌবাচ্চায় প্রচুর শ্যাওলা, ভাগ্যিস জল নেই। থাকলে ম্যানিনজাইটিস জাতীয় ম্যালেরিয়া মশায় আতুর ঘর হয়ে যেত। সিঁড়ির অবস্থাও ভালো নয়। সদর দরজাটাকে তরুণ বলাই সমীচীন। পেতল বসানো ভারী কাঠের দরজা। ছোটবেলায় যখন দেখেছি তখন লক্ষ্য করিনি, কিন্তু এই ফোয়ারার ঘড়া থেকে তখন জলের ঝাড়ি পড়ত। চৌবাচ্চায় লাল মাছ লেজ নেড়ে নেড়ে খেলা করত। আমাদের বালিগঞ্জের বাড়িতে ছোট বাগান, ফোয়ারা টোয়ারা নেই, তাই এই বাগানটা স্বপ্নের মতন লাগত। যে কবারে এসেছি
মা বলেছেন, যাও বাগানে একটু ঘুরে এসো। জানতুম এ বাড়িতে আমাদের ভাই বোনেরা আছে। ঠাকুমাকে বিজয়া প্রণাম করতে যায় তারা, কিন্তু আমার সঙ্গে খেলতে বেরোতো না কেউ। কে যে কোথায় থাকতো কে জানে। কেবল একজনকেই দেখা যেত, বুলু দাদা। তার কচি কচি গোফদারি, সে একটা খাটে শুয়ে থাকতো আর গ্রামোফোনে গান শুনত। তাকে দেখলেই আমার একটা ছবির কথা মনে পড়ত, আমাদের বাড়িতে দেয়ালে টাঙানো ছিল। মেরি মাতার কোলে চোখ বোজা যীশুখ্রিস্ট, তাকে ক্রুশ থেকে নামানো হয়েছে। ছবিটার নাম পিয়েতা। বুলু দাদা এলিয়ে শুয়ে থাকতো খাটে, আমাকে দেখে মিষ্টি মিষ্টি হাসত। ওর দরজায় পর্দা ছিল না। ও সবসময় দেখতে চাইতো বাইরে কি হচ্ছে, কে আসছে কে যাচ্ছে। আমি জানতুম এটা কি যেন অসুখে বুলু দাদার সব নার্ভ শুকিয়ে যাচ্ছে। একদিন সে অন্ধ হয়ে যাবে। বুলু দাদা এতই দুর্বল ছিল যে গ্রামোফোনের পিন বদলাতে পারত না, হাতল ঘুরিয়ে দম দিতে পারত না। ছোট কাকিমা পাশের ঘরেই থাকতেন। গান শেষ হলেই উঠে যেতেন রেকর্ড বদলে দিতে। বুলু দাদার ঘরের সামনে একটা খাঁচা ঝুলত, তাতে একটা সাদা কাকাতুয়া বসে বসে গম্ভীর গলায় বলতো, বুলু দুধটা খেয়ে নাও, বুলু ওষুধ খেয়েছ? আমার ওই কাকাতুয়াটার কথা মাঝে মাঝে মনে পড়ত, যখন আমি অপারেশনের জন্য হাসপাতালে ছিল। একদিন শুনেছিলাম বুলু দাদা মারা গেছে। এই চৌকোনা বারান্দায় কোন দিকটাতে ছিল বুলু দাদার ঘর? মোটকা দুটো বেড়ালছানা আর তাদের একটু রোগাটে মা উঠোনের একধারে রোদ পোয়াচ্ছে। আমাদের দেখেও দেখল না। কান্নাকাটির শব্দ নেই, লোকজনেরও চিহ্ন নেই। নিচের তলা ঘরগুলোতে পরপর বন্ধ দরজায় তালা ঝুলছে। সদর দরজার মুখোমুখি উল্টো দিকে ঠাকুর দালান, তাতে থাকতো একটা হাতল ভাঙা পালকি, একটা বিক্ষত শ্রীহীন খড়ের দুর্গা ঠাকুরের ভাঙা কাঠামো, আর মোটা শেকল দিয়ে একটা লোহার খুঁটির সঙ্গে বেঁধে রাখা একটা রূপোর রথ। আমার অন্তত ধারণা ছিল রথটা রূপোর। গরু বাঁধার মতন শেকল দিয়ে বেঁধে না রাখলে রথটা কি আপনা আপনি গড়িয়ে পালিয়ে যাবে? তখন আমার মনে এই প্রশ্ন হয়েছিল। জানি না ওই রথ, ওই পালকি, ওই দুর্গা সেসব কোথায় গেল। এখন দেখছি চমৎকার রংচঙে ঠাকুর দালানে নীল সাদা গোলাপি রং করা ছোট্ট ছোট্ট টেবিল চেয়ার পাতা। দেওয়ালে অতি সুন্দর নার্সারি রাইমের ছবি আঁকা প্যানেল আটা একদিকে, আর একদিকে আবুল তাবুলের ছবি আঁকা প্যানেল। মাঝে মাঝে লাল নীল হলুদ রঙের ফ্রেমে বাঁধানো ব্ল্যাকবোর্ড। কেবল ঘরের মাঝখানে একটা উটকো জন্তুর মতন লোহার খুঁটিটা উঁচু হয়ে রয়েছে, যেখানে রথটা বাঁধা থাকতো। ছোট ছোট টেবিল চেয়ারের মাঝখানে খুব অদ্ভুত দেখাচ্ছে ওটাকে। আজকে ছুটির দিন নয়, কিন্তু স্কুলে কোনো বাচ্চা নেই। চৌকো উঠোনটা 3 দিকে দালান, আর 4 কোণে 4টে সরু সরু সিঁড়ি। একটা চওড়া সিঁড়ি কি কোথাও নেই? 4টে সিঁড়ি দিয়ে কি হয়? ছোটবেলাতে এসব আবিষ্কার করেছিল। এখন কোন সিঁড়িটা দিয়ে উপরে যাব? বৌদি যেটা নিল সেই সিঁড়িটার সামনে বেশ কিছু চটি খোলা আছে। উঠতে উঠতে মনে করতে চেষ্টা করছিলাম কোন দিকটাতে শুয়ে থাকতো বুলু দাদা। এখন সব দিকই একরকম দেখাচ্ছে। দালানে কোথাও কোনো খাঁচা ঝুলতে দেখলুম না। এত বড় বাড়িটার সব দিকেই এক ধরনের দেখাচ্ছে, ভাঙাচোরা রংচটা পালিশবিহীন নিস্তেজ। দালানের মেঝেটা সাদা কালো মার্বেলে চৌখুপি কাটা। দোতলায় ঘরগুলোর মেঝে এক একটা ঘরে এক এক রকম মার্বেলের ছিল, সাদা সবুজ, সাদা কালো, সাদা সবুজ, কোনোটা কোনোটা পঙ্কের কাজ করা ছিল। ওধারে দালানে বেশ লোকজন জড়ো হয়েছে। বর্দা বারান্দার ওদিকে একা একা দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল, পরনে বিজনেস স্যুট। ও বেচারার আজ নিশ্চয়ই জরুরি মিটিং আছে। এখানে ওই পোশাক একেবারেই মানাচ্ছে না। আমাদের দেখে এগিয়ে এলো। বাপুকে খবর দেওয়া খুব মুশকিল হচ্ছে। সে কি 2 ঘন্টার মধ্যেও? এখান থেকে ডালহৌসি ধরতে পারছি না। অফিস থেকে বেরিয়ে গেছে। অফিসে খবর দিয়েছে সেখানে সে ছিল না। যেখানে যাবে বলে বেরিয়েছে সেখানে এখনও পৌঁছয়নি। বোধহয় আর কোথাও ঘুরে যাচ্ছে।
তবে পেয়ে যাবে খবর। দীপুর বর শঙ্কর অবশ্য আছে। গপুকে খবর দেওয়া হয়েছে শুনলাম। তার আসা অবধি অপেক্ষা করবে? না না, তার আসতে আসতে পরশু। বাপু এসে পড়লে সব ডিসিশন সেই নেবে। আচ্ছা, টুলুর কোনো ঠিকানা? কাকে জিজ্ঞেস করব? বাপু আসুক। ছোটদা ভালো মানুষ ছিল, কিন্তু বোকা ছিল না। স্কুলে ফার্স্ট বয় ছিল। খিটখিটে পণ্ডিত মশাইও ওকে বকুনি দিতেন না। দেখতেও ছোটদা ভারী সুন্দর ছিল। একটু হয়তো মেয়েলি। ওর সৌন্দর্য যেমন মেয়েলি কোমলতা ছিল, স্বভাবেও ছিল তেমনই মেয়েলি নরম। ছোটদা মারামারি করতে পারত না। প্রত্যেকবার মার খেয়ে বাড়ি আসতো। মারবে কি, ঝগড়াও করতে পারত না। কেঁদে ফেলতো একটুতেই। আমাদের ভাই বোনদের মধ্যে ছোটদাই ছিল ভালো মানুষ ধরনের। ওকে খ্যাপানো, ওকে কাঁদানো, ওকে কষ্ট দেওয়া খুব সহজ ছিল। বাবা ওকে একটা সোনার কলম দিয়েছিলেন বৃত্তি পরীক্ষা ফার্স্ট হয়েছিল বলে। কিন্তু স্কুলে একটা পাজি ছেলে ওকে এক থাপ্পড় মেরে কলমটা কেড়ে নিয়েছিল। ছোটদার ভালো মানুষই এমনই পর্যায়ে যে সে নালিশও করতো না, না স্কুলে না বাড়িতে। মার খেয়ে কাঁদত, কিন্তু নালিশ করতো না। অত্যাচার সহ্য করে নেওয়াই ছোটদার স্বভাব হয়ে গিয়েছিল। স্কুলের ফার্স্ট বয় হয়েও কেউ যে এরকম হতে পারে না দেখলে বিশ্বাস হবে না। বাবা একদিন কী কারণে ওর কলমটা চাইলেন। ছোটদা বলল, নেই। নেই? বাবা খুব বকুনি দিলেন। কবে, কোথায়, কি করে হারালে? হারায়নি তো, নেই। হারায়নি তো, নেই, এ কথার মানে কি? বাবা হাইকোর্টে বসেন বটে, কিন্তু ছোটদার সব কথার অর্থ জজিয়তি করেও বুঝতে পারেন না। নেই তো গেল কোথায়? কেড়ে নিয়েছে। কেড়ে নিয়েছে? কে কেড়ে নিলে? কেমন করে নিলে? ছোটদা জানালে, হরে কষ্টে নিয়েছে, থাপ্পড় মেরে। বাবার মুখের চেহারাটা স্পষ্ট মনে আছে। আমরা হাসতে শুরু করেছি। বাবা আমাদের ধমক দিয়ে চুপ করালেন। ছোটদাকে আদর করে পিঠে হাত বুলিয়ে বললেন, তোমাকে মেরে তোমার কলম কেড়ে নিলে তুমি তাকে কিছু বললে না? ছোটদা ঘাড় নাড়ল। বলেছিল। কি বলেছিলে? বাবা বকবেন, বাবা দিয়েছেন, ওটা আমার প্রাইজের কলম। সে কি বলল? হাসলো, বক দেখালো, জিভ ভ্যাংচালো, চুল টেনে দিল। আমরা অট্ট হেসে উঠি। বাবা আমাদের ধমকে ওঠেন। তুমি হেডমাস্টার মশাইকে বলনি কেন? সেই যে ছোটদা গোজ হয়ে মাথা নিচু করে রইল, উত্তর দিল না আর। চোখ থেকে জল পড়তেই লাগলো। কিছুতেই বলল না কেন সে হেডমাস্টার মশাইকে বলেনি। বাবা হাল ছেড়ে দিলেন, কিন্তু দাদা ছাড়েনি। সে গিয়ে হেডমাস্টার মশাইকে নালিশ করে হরেকৃষ্ণকে বেতের বাড়ি খেয়েছিল। কলমও উদ্ধার করে এনেছিল। দাদা ওসব পারে। ছোটদা কোনো ঝুট ঝামেলায় যেত না। দাদাই ছোটদাকে আগলে বেড়াতো। নালিশ করা ছোটদার স্বভাব বিরুদ্ধ ছিল, অথচ ওর এমনই কপাল, কার্যত ওকে চেপে ধরে বাবা মা আমাদের সব দুষ্টুমির সাক্ষী প্রমাণ জোগাড় করে ফেলতেন। ছোটদার সমস্যা ছিল, ছোটদা মিথ্যে কথা বলতে পারত না। বাবা মার কাছে তো নয়, আমাদের কাছেও না। আমরা ভাই বোনরা কোনো অন্যায় কাজ করে ফেললে সবাই মিলে একটাই কোনো মিথ্যে কথা বলবো ঠিক করতাম, বলতামও। প্রত্যেক একই কথা বললাম। তারপর মা বলতেন, ছোট খোকা, আমাকে বলো দেখি কি হয়েছিল। ব্যাস, হয়ে গেল। ঠিক যেটা হয়েছিল ছোট খোকা সেটাই বলে ফেলবে, হাজার পই পই করে শিখিয়ে দিলেও। এই করে ছোটদা যেন বাড়িতেও একঘরে হয়ে গিয়েছিল। আমরা দুষ্টুমির প্ল্যান করতাম ছোটদাকে বাদ দিয়ে। ওকে জানানো মানেই মাকে জানানো। ছোটদা একা একা থাকতো, গল্পের বই পড়তো, কবিতাও লিখত ছোটদা। একটা দেওয়াল পত্রিকা হাতেই লেখা বের করেছিল, নিজেই তার সম্পাদক। তাতে ও কবিতা লিখত। দাদা বিদ্যাসাগরের জীবনের কাহিনী লিখেছিল, মেজদা ধাঁধা লিখেছিল, বর্দি আলপনা এঁকেছিল। আমি স্তব কবচমালা থেকে টুকে হর পার্বতী স্রোত লিখে দিয়েছিলাম। প্রত্যেকটার নাম ছিল সন্ধ্যা প্রদীপ। বাবাও পড়তেন ছোটদার সন্ধ্যা প্রদীপ। যখন ছোটদা এন্ট্রান্স পরীক্ষার জন্য তৈরি হচ্ছিল, তখনই সন্ধ্যা প্রদীপ নিভে গেল।
মেজ বৌদির সঙ্গে ছোটদার অত ভাব হয়েছিল। তার প্রথম কারণ, মেজ বৌদি গল্প কবিতা লিখত। ছোটদা মেজ বৌদিকে খুব উৎসাহ দিত। মেজ বৌদিও ছোটদাকে লেখাগুলো পড়তে দিত। দিস্তে দিস্তে কাগজের যোগান দিত ছোটদা মেজ বৌদিকে। গল্প কবিতাগুলো মৌচাকে রং মশালে ছাপাতে দিয়ে আসতো। ছাপাও হতো মেজ বৌদির লেখা ছোটদের কাগজগুলোতে। এমন শ্বশুরবাড়ি কজনের কপালে জোটে জানি না, মেজ বৌদির যেমন জুটেছিল। অমন দেওর, অমর স্বামী, জন্ম জন্মান্তর তপস্যা করলে লোকে পায়। মেজ বৌদি বই পড়তে ভালোবাসে বলে লাইব্রেরি থেকে নতুন নতুন বই এনে দিত ছোটদা। সাধী আর মেজ বৌদির ছোট ঠাকুর পোস্তর প্রাণ ছিল। শরৎচন্দ্রের যে বইটা বেরোবে অমনি ছোটদা মেজ বৌদিকে কিনে দেবে। রবি ঠাকুরের নতুন যে বইটা বেরোবে অমনি ছোটদা মেজ বৌদির জন্য কিনে আনবে। মেজ বৌদিও খুব অবশ্য যত্ন করতো দেওরকে। নিজের ভাইয়ের চেয়ে এতটুকু কম করতো না। মেজ বৌদির মৃত্যুতে ছোটদা আবার খানিকটা একলা হয়ে গিয়েছিল ওর ওই পড়াশোনার জগৎটায়। ছোটদাটা চিরকালে একলা। না ছিল তার স্কুলে বন্ধু বান্ধব, না বাড়িতে। সমবয়সীদের সঙ্গে এঁটে উঠতে পারত না, তাই সব সময় ছোটদের সঙ্গে খেলতো, তাদের গল্প বলতো। ছোটরা ছোটদাকে খুব পাত্তা দিত। মেজ বৌদির মৃত্যুর পর থেকে ছোটদা যোধ হয় ছোটদের সঙ্গেই সময় বেশি কাটায়। আগে অবশ্য ছোটদের নিয়েই থাকতো। ছোটদা কি সুখী হয়েছিল বড়লোকের জামাই হয়ে? বউ নিয়ে কি সুখী হয়েছিল ছোটদা? বউ তো দেমাকির এক শেষ। স্বামীর সঙ্গে জীবনে কখনো কোথাও যেতে দেখলুম না, কোনো লৌকিকতায় সাড়া দিতে দেখলুম না। ছোটদার রূপও ছিল, গুণও ছিল, তবু আত্মবিশ্বাসের প্রচণ্ড অভাব ছিল। আর বৌদির না ছিল রূপ, না বিদ্যে, কেবল টাকার গরবেই তিনি অহংকারে কৈলাস পর্বতের চূড়ে উঠে বসে আছেন। ওদের ছেলে মেয়েগুলোকে পর্যন্ত মিশতে দিলে না তাদের বাপের বাড়ির সঙ্গে। ছোটদা সুখী হবে না কেমন করে অমন বউ নিয়ে? কিন্তু অখুশি থাকলে অমন রসে বসেই বা থাকতো কি করে? সর্বদাই আহ্লাদের টলটল। ছোটরা ওকে প্রাণ দিয়ে ভালোবাসে, ওর ওই আনন্দময় স্বভাবের জন্যই তো, প্রাণ খোলা ব্যবহারের জন্যে। খুকুর জন্মদিনে কেমন ক্লাউন সেজে এসেছিল ছোটদা। খুকু বম্বে যাবার আগে ছোটদাদুর জন্য মন কেমন করছে বলছিল। খুকু তো আর নাতনির মেয়ে। ছোটদা যেমন ছোটবেলায় মোটে মিশতে পারত না, বুড়ো বয়সে তেমনই দিব্যি মিশুকে হয়ে উঠেছিল। মনে হয় সুখীই ছিল ছোটদা। বুকের মধ্যে একটা দুঃখ পোষা থাকলে সে লোক ছোটদের সঙ্গী হতে পারে কি? খানিকটা তিক্ততা এসে যাবে না স্বভাবে? আর তেতো জিনিস কিছুই ছোটরা ভালোবাসে না। ছোটদার মধুর স্বভাবের জন্যই ও ছেলে বুড়ো সকলের প্রিয় হয়ে উঠেছিল। ছোটবেলায় যেমন ওর বন্ধু ছিল না, বুড়ো বয়সে তেমনই ওর বন্ধুতে ছয়লাভ। হাসি ঠাট্টা আড্ডা ইয়ার্কি করে ভাব জমাতে ওস্তাদ। সবাইকে ফুর্তিতে রাখতে পারে, গল্প বলতে পারত চমৎকার। অবশ্য ছোটবেলাতেও যে বইটা পড়তো সেই গল্পটা এত সুন্দর করে বলতো। আবার যে সিনেমাটা দেখবে সেই গল্পটা এমন করে বলবে যেন আমরাও সেটা নিজের চোখে দেখছি। এদিকে মিশনারি কলেজে মস্ত প্রফেসর, ওদিকে হিন্দি ছবির ব্যাপারে তিনি বিদ্যে বিশারদ। প্রত্যেকটা ফিল্ম স্টারকে চিনত। প্রত্যেকের নাম ধাম ঠিকুজি কুলুজি জানত। সাধে আর অল্প বয়সীদের সঙ্গে অত ভাব। খেলার খবর জানতে চাও? ছোটদা আপ টু ডেট। ছোটবেলায় যেমন ক্যাবলাকান্ত ছিল, বুড়ো বয়সে তেমনই চটপট হয়ে গিয়েছিল ছোটদা। এই যে হাঁটতে হাঁটতে হাসতে হাসতে চলে গেল, এ একদিকে ভালোই হলো। শুনছিলেন নবনীতা দেবসেনের লেখা একটা দুপুর। আজ ছিল প্রথম পর্ব। আমার এই গল্প পাঠ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।